পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর রাত 10টা 26 মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাসটির চালক জানান, সন্ধ্যার পর গাড়িটি পার্কিং করে বাসায় যান তিনি। এরপর রাত 10টার দিকে আগুনের ঘটনা শুনে ঘটনাস্থলে আসেন। উপার্জনের সম্বলটি হারিয়ে দিশেহারা বাস চালক দৃষ্টান্তমূলক বিচার চান দোষীদের। এদিকে রাতে মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ সদস্য সহ 3 জন আহত হন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, জানাবেন এই ঘটনায় পুলিশ কি বলছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি বাকি। সিফাত, বিটিভি ভবনের সামনে আজ রাত আনুমানিক 9:30টার দিকে আমার পেছনে যে বাসটি আছে ভিক্টর ক্লাসিক বাস, এই বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমরা যেটি জানতে পারি যে 10টা নাগাদ চালক জানতে পারে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস 10:30টা নাগাদ আসে এবং আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। আমাদের চালক যেটি জানিয়েছিলেন যে সে 8টা নাগাদ বাসা যায় তার রাতের খাবার গ্রহণের জন্য, কিন্তু যাত্রী চাপ কম থাকার কারণে এবং রাতে তার ডিউটি শেষ হয়ে যাওয়ার কারণে সে এখানে গাড়িটি পার্কিং করে রাখে। কিন্তু পার্কিং করা অবস্থায় হঠাৎ করে রাত 9:30টার দিকে কিছু দুষ্কৃতিকারী এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং তৎক্ষণাৎভাবেই বাসটিতে সম্পূর্ণ জায়গায় আগুন ধরে যায় এবং আগুন ধরার পর তারা নেভানোর জন্য কোনো ধরনের পানি না পাওয়ায় পুরোপুরি বাসটি এখন পুড়ে গেছে। সিট এবং চালক যেখানে বসে এবং ইঞ্জিনও অনেক মারাত্মকভাবে ক্ষতি হয়েছে বলে বাসটির যে কোষাধ্যক্ষ ভিক্টর ক্লাসিক এই যে পরিবহন তাদের যে কোষাধ্যক্ষ সেটি আমাদের জানিয়েছে। এর আগে আমি যদি আপনাদের একটি বলি যে ঢাকা শহর এখন রাত হলেই একটি আতঙ্কের নগরীতে পরিণত হয়। আমরা শুনতে পেয়েছি যে কিছুক্ষণ আগেও পল্লবীতে 3টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এলোমেলোভাবে রাজধানীতে প্রায় এখন প্রতিটা রাতেই কিছু না কিছু একটা ঘটনা ঘটছে। ককটেল এবং বাসে আগুন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর জন্য নগরী এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে এবং চলাচলরত যাত্রী এবং বাস মালিক সহ সবাই এখন আতঙ্কিত। তারা বাস যে নামাচ্ছে তারা ভয়ের মধ্যেই নামাতে হচ্ছে, কারণ কখন কোন বাসের যে আগুন ধরিয়ে দিচ্ছে সেটি বলা যাচ্ছে না। চালক যেটি জানালেন যে তার এইটি ছিল একটা সম্বল, এই সম্বল দিয়েই তার পরিবার মেনটেন করতেন, কিন্তু তার বাসটি এখন আগুন ধরিয়ে দেওয়াতে সে কি করবেন সে জানে না। সে হাউমাউ করে আমাদের সামনে কেঁদে কেঁদে বললেন যে আমরা দ্রুত এই দুষ্কৃতিকারীদের বিচার চাই এবং এই হাতিরঝিল থানার যে ওসি আব্দুল আলিম আমাদের যেটি জানিয়েছেন যে তারা সিসিটিভি ক্যামেরা ফুটেজ চিহ্নিত করে দুষ্কৃতিকারীদের ধরার চেষ্টা করবে। রামপুরা থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রামপুরার বাসে আগুনের সশব জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন। 2 দফায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 12টি দলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। এই সময় নির্বাচনকালে প্রশাসন ইসির অধীনে রাখার দাবি করেছে বিএনপি। অন্যদিকে আচরণবিধি মেনে চলার ব্যাপারে সবাইকে বাধ্য করতে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত, এনসিপি। তবে আচরণবিধি প্রতিপালনে দলগুলোর কাছে সহযোগিতা চেয়েছে ইসি। সংলাপের 4র্থ দিনে প্রথম পর্বে অংশ নেয় জামায়াত, এনসিপি সহ 6টি দল। সূচনা বক্তব্যে নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো প্রধান নির্বাচন কমিশনার। সংলাপে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য মোতায়েন করার আহ্বান জানিয়েছেন। এই সময় আচরণবিধি প্রতিপালনে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি সহ অন্য দলগুলো। বিকেলের পর্বে সংলাপে অংশ নেয় বিএনপি সহ 6টি রাজনৈতিক দল। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণ বিধিমালা সবার প্রতিফলিত না হলেও এখন এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ইসির নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবিও জানান তিনি।
আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে, এবং দেখবেন যে এটা এখানে একটা এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। একটা দলীয় প্রতীক মানে কিন্তু ওই দলের নামের সাথে তার একটা সিম্বলের মাধ্যমে ওই দলটাকে বোঝানো হয়ে থাকে। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, অস্থিরতা তৈরি করে একটি মহল দেশকে বিভক্ত করতে চায়। গুলশানের এক হোটেলে 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ে মোড়ক উন্মোচন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে তিনি আরও বলেন, রায়ের গুরুত্ব কমাতে বিশেষ একটি মহল ভিন্ন দিকে দৃষ্টি দিতে কাজ করছে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি কোনো বিপ্লবী দল নয় উল্লেখ করে আসন্ন নির্বাচনে বিএনপি শরিক দলগুলো নিয়ে একটি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি, এটাতে আমাদেরকে একযোগে। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি পড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে, লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠার রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে। গণভোটে হা জয়যুক্ত করার প্রচারণা সহ 5 দাবি আদায়ে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ 8 দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা জানান দলগুলোর নেতারা। 5 দফা দাবি থেকে এখনও সরে আসেনি জানিয়ে তারা বলেন, আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না 8 দল। এ সময় দলগুলোর নেতারা 8 দলের পরিধি বাড়াতে পারে বলেও ইঙ্গিত দেন নেতারা। আগামী 30 নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং দখলবাজ মুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন। আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব, এরকম একটা আমাদের আলোচনা হয়েছে। চূড়ান্ত ফয়সালাটা আমাদের শীর্ষ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসবে। 8 দলের বাইরে আরো দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী ইসলামী গণতান্ত্রিক দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত। বুধবার জামায়াতে আমিরের বসুন্ধরার কার্যালয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় জামায়াতের আমির বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের
দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় অজিত দোভালের তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদের হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কলম্বো নিরাপত্তা কনক্লেভের কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, কলম্বো নিরাপত্তা কনক্লেভের ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশ নিতে দিল্লিতে অবস্থান করছেন ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসের সম্মেলনে যোগ দেবেন তারা। নির্বাচনকে বানচাল করার জন্য ভারতে বসে অপশক্তি বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতা করছে। এসব করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ২ আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। বুধবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সফরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা চান তিনি। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স ২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, সেনাবাহিনীর সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছিল। সনদ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সহ ২৩টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা। কোর্স সম্পূর্ণকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। নতুন অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে তাদের। এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার। আমাদের ভবিষ্যতের দায়িত্বগুলোকে আরো গুরুত্ব সহকারে পালন করার জন্য অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ কোর্স। এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি। আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি প্রশিক্ষণটা সম্পন্ন করেছি। I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate, so a lot of experience and many knowledge I will take it back home with. The time for elections we are looking forward to it. In the announced date of February. Again, we need the support from our armed forces, from our police and law enforcement agencies, all that, because it is a big undertaking. আশুলিয়া থানার ওসি সায়েদের নির্দেশে ৫ আগস্ট এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেন। ট্রাইব্যুনালে এমন তথ্য দিলেন রাজশাহী শেখ আফজালুল হক। বৃহস্পতিবার এই মামলার জেরা সম্পন্ন হবে, এরপর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। বুধবার ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়ে পুলিশের সাবেক এএসআই আরও জানান, ১৫ আগস্ট তিনি জানতে পারেন নিহতদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। বিবেকের তাড়নায় সত্য তুলে ধরতে এই জবানবন্দি দিয়েছেন বলেও দাবি করেন শেখ আফজালুল। এদিকে চানখারপুলে ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা মামলায় ট্রাইব্যুনাল ১-এ ২৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে 2 জন আছেন
জোন ইনচার্জ তাদের ভূমিকার ব্যাপারে, অর্থাৎ তাদের ইনঅ্যাকশন এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশন করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই। এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি আছে। শেখ হাসিনার রায় দেওয়ার পর দেশে কোনো অস্থিরতা তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সবকিছু স্বাভাবিক আছে। এ সময় এক সাংবাদিককে গোয়েন্দা পুলিশে তুলে নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারেন, আপনারাও করবেন, আমরাও করবো, সবাই করবে, দেশবাসী করবে। এখানে কোনো কিছু নেই, কোনো ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পরে স্যার, বিশেষ করে গতকাল একজন এখানে রাজনৈতিক পট পরিবর্তন তো হয় নাই। পরিচয় রাত 12টার পর তাকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, পর আবার সকালে ছেড়ে দিয়েছে। তো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন লোককে কেন বা রাত 12টার পরে? যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারি জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার, রাত 12টা এটা আমি আগে দেখবো। এদিকে দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার মধ্যরাতে আটকের পর সকালে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিম্বির উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। আর তার দাবি, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু সংবেদনশীল তথ্য যাচাইয়ের জন্য তাকে ডিবি অফিসে আনা হয়েছিল। তবে ভুক্তভোগী মিজানুর রহমান সোহেল জানায়, এটি ভুল বোঝাবুঝির বিষয় নয়, বরং মোবাইল সিন্ডিকেট নিয়ে একটি সংবাদ সম্মেলন বন্ধ করার জন্য তাকে উঠিয়ে নেওয়া হয়। তিনি দাবি করেন, মাত্র 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে একচেটিয়া ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই সরকারের একজন বিশেষ সহকারীর নির্দেশে তাকে আটক করা হয়েছিল। আটকের বিষয়টা সঠিক নয়, এখানে একটা তথ্য যাচাই বাছাইয়ের জন্য ওনাকে আনা হয়েছিল। একটা জায়গায় একটা খুব সংবেদনশীল একটা বিষয়ে ওনার ফোন নাম্বারটা ব্যবহার করেছিল কে বা কারা, এগুলো আমরা আমাদের দৃষ্টিতে আসে এবং এটা তদন্তের এক পর্যায়ে ওনার এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল। পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। যারা মোবাইল ফোনের ব্যবসা করেন সারা বাংলাদেশে এমন 25,000 মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠন, ওদেরই প্রেস কনফারেন্সটা আমি এখানে ছিল ঢাকা রিপোর্টার সিন্ডিকেটের। আমি যেটা বুঝলাম ওখানে যাওয়ার পরে যে এই ওনারা এই বক্তব্যই শুনতে চায় না, বা এই প্রেস কনফারেন্সটা হোক সেটা তারা আসলে চায় না। তারা ভয় পাচ্ছে যে প্রেস কনফারেন্সে এমন কি বলবে যেটাতে আসলে ওনারা বিব্রত হবেন। ওনারা কারা, মানে যারা বিব্রত হবে? ওনারা হচ্ছেন একজন উপদেষ্টা, যিনি এইটা নিয়ে গত কয়েক মাস ধরে টানা কাজ করে যাচ্ছেন। একটা এনআইএর সিস্টেম চালু করতে গিয়ে ডিবি পরিচয় দিয়ে রাতের আধারে তুলে নিয়ে আসবেন, তাহলে তো আমাদের মনে হচ্ছে দেশ এখনো স্বাধীন হয় নাই। যেই 17টা কোম্পানি বাংলাদেশে আছে, তারা যে সিন্ডিকেট করে রাখছে আমাদেরকে, বাংলাদেশের জনগণকে, যে 57% যে একটা ব্যাটের যে একটা নমুনা, এটা আসলে কিছুই না। তারা মূলত হচ্ছে কি আমাদেরকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা সিন্ডিকেট আওতা নিতে যাচ্ছে। সারা দেশে মোবাইল হ্যান্ডসেটের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে ডিবি হেফাজতে নেয়ার খবর পেয়ে বুধবার ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল গোয়েন্দা পুলিশের সাথে বৈঠক করে জানান, প্রশাসনের আশ্বাসে আপাতত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন। ডিবি হেফাজতে থাকা আবু সাইদ পিয়াস প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেন, তার বিষয়ে তদন্ত চলছে, দ্রুতই তাকে ছেড়ে দেওয়া হবে। এর আগে ডিআরইউতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। একটা এনআইএর সিস্টেম চালু করতে গিয়ে ডিবি পরিচয় দিয়ে রাতের আধারে তুলে নিয়ে আসবেন, তাহলে তো আমাদের মনে হচ্ছে দেশ এখনো স্বাধীন হয় নাই। যেই 17টা কোম্পানি বাংলাদেশে আছে, তারা যে সিন্ডিকেট করে রাখছে আমাদেরকে, বাংলাদেশের জনগণকে,
যে 57% যে ব্যাটের যে একটা নমুনা, এটা আসলে কিছুই না। তারা মূলত হচ্ছে কি আমাদেরকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা সিন্ডিকেট আওতা নিতে যাচ্ছে। আমরা বিশ্লেষণধর্মী অনেক কথা বলতে পারতেছি না, কিন্তু আল্লাহর রহমতে আমাদেরকে আশ্বস্ত করেছে ভালো কিছু আমাদের যে কোনো সময় অপেক্ষা করছে। নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা স্ব কাজে আমরা জয়েন করব, আমাদের যে ব্যবসা আছে। বরিশাল ভোলা নৌরুটের সেতুর দাবিতে ভোলার চরফ্যাশন থেকে হেঁটে ঢাকামুখী লং মার্চের উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। তবে হেঁটে পদ্মা সেতু পাড়ি দেওয়ার অনুমতি না পাওয়ায় সাঁতরে পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করেন তারা। এ সময় দুইজন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। লং মার্চে অংশগ্রহণকারী এক তরুণ জানান, ভোলা বরিশাল রুটে সেতু না থাকায় দীর্ঘদিন ভোগান্তির শিকার হচ্ছেন ভোলাবাসী। কেউ গুরুতর অসুস্থ হলেও সেতুর অভাবে সময় মতো বরিশালে নিয়ে আসা সম্ভব হয় না। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও সেটি কাজে আসেনি। তারই পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের দাবি জানিয়ে ভোলার 20 যুবক পায়ে হেঁটে ঢাকার সেতু ভবন পর্যন্ত লং মার্চের সিদ্ধান্ত নেন। গেল 11 নভেম্বর চরফ্যাশন টাওয়ার থেকে পদযাত্রা শুরু করে লং মার্চের 8ম দিনে তারা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উপস্থিত হন। তবে কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে পদ্মা নদীর 6 কিলোমিটার অংশ সাঁতার কেটে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। তাদের মধ্যে 10 জন সাঁতার শুরু করলে কিছু দূর এগোনোর পর নোমান হাওলাদার ও তনসিম নামে 2 যুবক অসুস্থ হয়ে পড়েন। অটোরিকশা চুরির জন্যই কিশোর শান্তকে গলা কেটে হত্যা করে আসামিরা। হত্যার পর অটোরিকশা বিক্রিও করে তারা। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তারের পর এই বিষয়ে জানিয়েছেন ডিএমপি। বুধবার বিকেলে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, অর্থ সংকটে থাকায় রবিউল ইসলাম রানা ও সামিদুল হক মনা এই হত্যার পরিকল্পনা করেন। গেল 17 নভেম্বর সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে পূর্ব পরিচিত অটোরিকশা চালক শান্তকে তুরাগ এলাকায় নিয়ে যায় রানা ও মনা। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী শান্তকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। পরে হজরত আলীর সহায়তায় নয়নের কাছে 50,000 টাকায় রিকশাটি বিক্রি করে দেয়। ক্লুলেস এই হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অল্প সময়ের ব্যবধানে হত্যাকারী ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। রাজনৈতিক কোন্দল ও আধিপত্য নিয়েই রাজধানীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব 4। এদের মধ্যে এই ঘটনায় 4 স্টার গ্রুপের সদস্য সোহেল ও সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কিবরিয়ার পাতা সোহেলের নির্দেশে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার শুটার জনিকে 30,000 টাকা দিয়েছিল সোহেল। বুধবার বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এইসব কথা। মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও 18টি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করি। রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। পুরান ঢাকার রোজ গার্ডেন কেনায় রাষ্ট্রের প্রায় 332 কোটি টাকার ক্ষতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বুধবার এমন সিদ্ধান্ত নেয় সংস্থাটি। জানা গেছে, শেখ হাসিনার ব্যক্তিগত অভিপ্রায় পূরণে কেনা হয় রাজধানীর পুরান ঢাকার রোজ গার্ডেন নামে বাড়িটি কিনতে রাষ্ট্রকে গুনতে হয় প্রায় 332 কোটি টাকা। একই সঙ্গে 100 কোটি টাকা মূল্যের বাড়ি সহ গুলশানের 1 বিঘা জমির মালিকানা ছাড়তে হয় সরকারকে। বাড়িটি কেনা, দলিল ও অর্থ পরিশোধ সহ নানাভাবে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। প্রবাসে যেতে আগ্রহীদের জন্য বিনামূল্যে সেবা নিশ্চিত করতে চালু হলো ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। এর ফলে বিদেশ যেতে প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্ম পরিচালনা করবে ভয়েলেস
সহযোগিতা দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। সংশ্লিষ্টরা বলছেন প্রবাসী অ্যাপের চেয়েও এটি বেশি কার্যকরী ভূমিকা রাখবে। দালালের সহায়তা ছাড়াই বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সব সেবা অ্যাপ থেকে গ্রহণ করতে পারবেন কর্মীরা। এখানে সকল কম্পোনেন্ট ইন্টিগ্রেট করা হয়েছে। সোজাভাবে বললে আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাইরা আছেন ওনাদের বিদেশে যাওয়াটা আরো কম ব্যয় সাপেক্ষ, আরো সহজসাধ্য। এটা করার জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম, যাতে প্রতারিত তারা না হন, যাতে এখানে কোনো মিডলম্যানে দৌরাত্ম্য না থাকে, এবং যাতে যে এমপ্লয়ের কাজে ওনারা যাচ্ছেন সেই এমপ্লয়ারটা ভুয়া নাকি প্রকৃত সেটা সম্পর্কে নিশ্চিত হতে পারেন। আমরা বিশ্বাস করি এই প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস হওয়ার ফলে আমাদের সেক্টরে দুর্নীতি, অনিয়ম এবং ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণে 10টি শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। এ সময় সংস্থাটির সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বাইরার নেতারা বলেন, মালয়েশিয়া সরকারের দেয়া 10টি শর্ত অবাস্তব। তাদের অভিযোগ, সিন্ডিকেটকারীদের মালয়েশিয়ান সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশে বাংলাদেশ সরকারকে এই ধরনের শর্ত দিয়েছে। নেপাল সরকার ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। সরকারের পেশাদার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজারটি উন্মুক্তের দাবি করেন তারা। চট্টগ্রামে পাহাড় না কেটে পরিবেশ সম্মতভাবে বহুতল সরকারি ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। ব্রিটিশ আমলে নির্মিত অফিস, আদালত ও বাংলো স্থাপনের মতো ধরন অনুসরণ করে নতুন নকশার প্রতি প্রাথমিক সম্মতি দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার পাহাড় ব্যবস্থাপনা নিয়ে এক কর্মশালায় এই কথা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি বলেন, পাহাড় কাটায় জিরো টলারেন্স ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এবার ক্ষয়ক্ষতি মোকাবিলা করা গেছে। বক্তারা জানান, দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন একটি অ্যাপ চালু করতে যাচ্ছে কর্পোরেশন। সতর্কতা, অভিযোগ এবং অনিয়ম জানানো সহ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে এই অ্যাপের মাধ্যমে নিশ্চিত করা হবে। বক্তারা আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় দুর্যোগ মোকাবিলায় আর্লি ওয়ার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা পরিবেশ বান্ধব এবং পাহাড় উপযোগী বিল্ডিং সেখানে করার ব্যাপারে গণপূর্ত মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছেন, কিন্তু চিঠি এখনো পাইনি। ফলে পাহাড়টাকে রক্ষা করেই হয়তো পরবর্তীতে সরকারি বিল্ডিংগুলো বানানো হবে। ভারতে পাচারের শিকার হওয়া 30 কিশোর কিশোরী দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। বুধবার সন্ধ্যায় ভারত বাংলাদেশ সরকারের ট্রাভেল পারমিটের মাধ্যমে হরিদাস সীমান্ত দিয়ে পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশও জানায়, তারা বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের অবৈধ সীমান্ত পথে ভারতে পাচার হয়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেল খাটেন। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখেন। অবশেষে ভারত বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের এই দেশে প্রত্যাবর্তন হয়। দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাট্যপাড়ায় সাড়া জাগিয়েছে ঋণ নিবেদিত সিরিজ এটা আমাদের গল্প। গেল 5 নভেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে নাটকটি। একই সাথে প্রচারিত হচ্ছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। পারিবারিক গল্প নিয়ে তৈরি সিরিজটি রচনা ও পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কিয়া পায়েল, খায়রুল বাশার, সুনেরা বিনতে কামালের মতো তারকারা। পারিবারিক উত্থান পতনের গল্প নিয়েই নাটকটি রচনা করা হয়েছে বলে জানান নির্মাতা। বলেন, সমাজের মূল শক্তি পরিবারকে নিয়েই গল্প লিখেছেন তিনি। পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধের আবহাওয়া ধরে রাখতে বিশেষ কিছু তৈরির চেষ্টা করা হয়েছে নাটকে।
বগুড়ার ১২ উপজেলার প্রায় শতাধিক কৃষককে আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জিএডিসি বগুড়ার সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকার পরিবর্তিত জলবায়ুর প্রভাব কমাতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণে অভিযোজন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে বিশেষজ্ঞরা আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ, রোগবালাই ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সাশ্রয়ী পদ্ধতিতে দীর্ঘমেয়াদী সংরক্ষণের বিভিন্ন কৌশল তুলে ধরেন। কৃষকরা এসব দক্ষতা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও ক্ষতি কমাতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে একটি প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নৈশভোজের পর বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের ঘোষণা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী সৌদিকে F-35 যুদ্ধ বিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এদিকে জামাল খাশোগির হত্যার সঙ্গে যুবরাজ জড়িত নয় বলে সাংবাদিকদের জানান ট্রাম্প। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে বলেও জানান ট্রাম্প। মার্কিন সিনেটে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট। এর আওতায় যৌন নিপীড়নকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত সকল নথি প্রকাশে বাধ্য থাকবে মার্কিন বিচার বিভাগ। ফাইল প্রকাশের পক্ষে ভোট দেন 427 আইন প্রণেতা। এর বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর মিললেই বিলে পরিণত হবে এটি। এর আগে গেল রোববার অনেকটা আচমকাই এপস্টেইন ফাইল প্রকাশের পক্ষে সিনেটে ভোট দিতে রিপাবলিকান আইন প্রণেতাদের আহ্বান জানান ট্রাম্প। এদিকে ভোটাভুটির সময়ে ক্যাপিটাল হিলের বাইরে অপেক্ষা করেন এপস্টেইনের যৌন নিপীড়নের ভুক্তভোগীরা। গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। প্রস্তাবটি ফিলিস্তিনিদের স্বার্থ ক্ষুণ্ণ করবে বলে এটিকে হামাস প্রত্যাখ্যান করলেও গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় এর পক্ষে ফিলিস্তিন সরকার। এদিকে গাজার অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে ওয়াশিংটন কাজ করছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের উদ্যোগের মাঝেই লেবাননে হামলা চালিয়ে কমপক্ষে 13 জনকে হত্যা করেছে ইসরায়েল। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় জরুরি অবস্থায় সময়সীমা বাড়ালেন প্রেসিডেন্ট হোসে জেরি। মঙ্গলবার এক ঘোষণায় তিনি জানান, প্রাথমিকভাবে 30 দিনের জন্য জরুরি অবস্থা জারি হলেও অপরাধ দমনের লক্ষ্যে বাড়ছে মেয়াদ। নীতি কার্যকর হবে বন্দরনগরী কেলাওয়াতেও। নতুন আদেশের মাধ্যমে সমন্বিত অভিযান চালাবে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় নিরাপত্তা বাহিনী। অপরাধ নিয়ন্ত্রণে 22 অক্টোবর থেকে জরুরি অবস্থা চলছে দেশটিতে। রাশিয়ার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইলে আরও একবার ছিন্ন ভিন্ন হলো ইউক্রেনের বিভিন্ন এলাকা। রাতভর ইউক্রেনের 153 এলাকায় রুশ হামলা ও পাল্টাপাল্টি 200-র বেশি ড্রোন ধ্বংসের দাবি দুই দেশের। স্থলে সংঘাত চলছে 150-র বেশি এলাকায়। 3.5 বছরের রুশ আগ্রাসনের এই পর্যায়ে সংঘাতের সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খার্কিভে। যুদ্ধের প্রথম দিকে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হলেও তারপর থেকে প্রায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতবিক্ষত রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরের এই শহর। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আরও বেশি ড্রোন ও রণকৌশল দরকার বলছে ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে নতুন করে শান্তি আলোচনার লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট তুরস্কে পৌঁছে গেলেও আলোচনায় থাকবে না বলে সফট জানিয়েছে রাশিয়া। তাইওয়ানের কাছে $70 কোটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে যুক্তরাষ্ট্র। $200 কোটি অস্ত্র চুক্তির অংশ এটি। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায় 2031 সালের মধ্যে সম্পূর্ণ হবে
এই অস্ত্র বিক্রি ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মাঝারি বাংলার তাইওয়ানের জন্য একটি নতুন হলেও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে এই যুদ্ধ সরঞ্জাম রয়েছে অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ার। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। তাইওয়ান ইস্যুতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির উস্কানিমূলক মন্তব্যের জেরে গেল কয়েকদিন ধরে উত্তেজনার পারদ তুঙ্গে বেইজিং ও টোকিওর। এরই মধ্যে জাপান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত চীনা দূত ফু কং। সানায়ে তাকাইসির তাইওয়ান নিয়ে যে মন্তব্য করেন তা উদ্দেশ্যমূলক বলে দাবি তার। এদিকে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে কমেছে জাপানের স্টক মার্কেটে শেয়ারের দর, মূল্য হ্রাস পেয়েছে দেশটির মুদ্রা ইয়েনের। এই পরিস্থিতিতে তাকাইসিকে তার ভুল স্বীকার করার অনুরোধ দেশটির বিশেষজ্ঞদের। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওইটা শহরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত 170টি আবাসিক ভবন। নিখোঁজ রয়েছে অন্তত একজন। বুধবার রাতে হঠাৎ আগুন ধরে যায় রাজধানী টোকিওর থেকে 770 কিলোমিটার অদূরে সাগোনোসেকি জেলার ওই শহরে। পরে ফায়ার সার্ভিসের 5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে তা, যদিও আগুন লাগার কারণ এখন স্পষ্ট করেনি দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আবাসিক এলাকা থেকে পাশের বনাঞ্চলেও আগুন ছড়িয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদকর্মীরা। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় দিনের প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ। শততম টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরির অপেক্ষা ছাড়া আর সবাই ছিল স্বাগতিকদের পক্ষে। নিজের খেলা নিয়ে কিছুটা হতাশ হলেও শতক থেকে 1 রান দূরে থাকা মুশফিক সহজেই 3 অঙ্কের ঘর স্পর্শ করবেন বলে বিশ্বাস মমিনুল হকের। মুশফিকের এটি প্রাপ্য বলেও মনে করেন তিনি। এইরকম একটা মানুষ আসলে বাংলাদেশে আমি জানি না দ্বিতীয়বার কেউ মানে তৈরি হবে কি হবে না, অথবা জন্মাবে কিনা। যে মানুষ আপনার রান করুক না করুক তার জিম, রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে, ওনার ভিতরে কোনো হতাশাও নাই। ভালো খেললেও আপনার যে সব মেনটেন করে চলতে থাকে। তো ওইটা আমার কাছে মনে হয় ওইটা একটা ফলাফল। এখন উনি 100 টেস্ট আসলে উনি ডিজার্ভ করে। 100 করা আপনার 200 করা অভ্যাস আছে। তো আমিও জানি যে ওই জায়গায় উনি প্যানিক হয় না। 90 গেলে খুব প্যানিক কম হয় আল্লাহর মতে। তো ওই কারণে আত্মবিশ্বাসটা আছে যে কালকে গিয়ে অন্য কেউ থাকলে হয়তো একটু প্যানিক থাকতাম। আমি এজ এ ব্যাটসম্যান হিসেবে আমার আরেক মানে এই পুরো এক সেশনটা খেলতে পারলে আমার আজকের দিনের আমার যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হতো। তো ওইটা করতে পারি না বলে একটু হতাশ আর কি। শততম টেস্টের মাইল ফলক অর্জনের দিনে সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে থেকে দিন শেষ করেছেন মুশফিকুর রহিম। তার ব্যাটে প্রথম দিন শেষের চালকের আসনে বাংলাদেশ। মুশফিককে অভিনন্দন জানাতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার হাতে সম্মাননার স্মারকও তুলে দেন তিনি। এসব সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি বুলবুল আহমেদও। আমরা মনে করি যে ক্রিকেট এখন রাইট লিডারশিপের হাতে আছে। আশা করি ফিউচারে আমরা ভালো করব। আমরা ফুটবলে ভালো করছি, আমরা অন্যান্য স্পোর্টসেও ভালো করছি এবং আশা করি যে বাংলাদেশ স্পোর্টসের দিক থেকে পৃথিবীকে একসময় লিড করবে এবং আমাদের এই অর্জনগুলো আমাদেরকেও অনুপ্রেরণা দিবে, বাংলাদেশের মানুষকেও অনুপ্রেরণা দিবে স্পোর্টসকে সাপোর্ট করতে। আর সব থেকে বড় উদযাপন হচ্ছে আমাদেরই একজন খেলোয়াড়, এক্স ক্যাপ্টেন মুশফিকুর রহিম 100তম টেস্ট খেলছে। আমরা ছোটবেলায় পত্রিকায় দেখতাম বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়রা 100 টেস্ট খেলছে, সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম 100তম টেস্ট খেলছে। তো আজকের দিনটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক আজকে আমরা পাস করলাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পর দিন আরেকটি সুখবর পেয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়েছে জামাল হামজারা। 183 থেকে 180 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শেখ মুরসালিনের একমাত্র গোলে 22 বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় লাল সবুজরা। এদিকে এবারের ফিফা উইন্ডোতে ভারতের আগে নেপালের সাথে খেলেছেন হামজা সুমিতরা। সেই ম্যাচে এগিয়ে গেলেও জিততে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তে গোল হজমেই 2-2 ব্যবধানে ম্যাচটি ড্র করেছিল স্বাগতিকরা। 2 ম্যাচ থেকে 17.13 রেটিং পয়েন্ট পেয়েছে হ্যাভিয়ার ক্যাব্রারার দল। সব মিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট
11.19। বাংলাদেশের কাছে হেরে 6 ধাপ অবনমন হয়েছে ভারতের। যথারীতি শীর্ষে আছে স্পেন, 2-এ আর্জেন্টিনা ও 3-এ ফ্রান্স। এদিকে মুশফিকের শততম ম্যাচ দেখতে মিরপুরে হাজির হন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। মুশফিকের নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানান তিনি। মুশফিকের শততম টেস্ট, সো এটা অনেক বড় একটা উপলক্ষ। সো ওর খেলা নিজে বসে খেলা দেখা মাঠে, এটা অবশ্যই এটা আমি প্রাউড ফিল করি যে, আর মুশফিকের যে অবদান বাংলাদেশ ক্রিকেটে, এবং সে আমার একটা পছন্দের খেলোয়াড়, যার জন্যই মাঠে আসা। প্রত্যেকটা খেলাই কিন্তু জেন্টলম্যানদের খেলা আমি মনে করি, ফুটবল ক্রিকেট। সো আমরা ফুটবলার হিসাবে সবসময় ক্রিকেটারদেরকে সবসময় সম্মান করি এবং প্রত্যেকটা খেলোয়াড়কে সম্মান করি। এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে ভারতের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ মিডফিল্ডার জিউবা মিচেল। গণমাধ্যমকে জানালেন কোচের থেকে টিপস পেয়েছেন প্রতিনিয়ত শেখার। হামজা সমিতের সাথে একই ড্রেসিং রুমের সঙ্গী হতে পেরে গর্বিত তিনি। ভারতের বিপক্ষে জয়টাকে ভক্তদের জন্য উৎসর্গ করলেন তিনি। খুবই শীঘ্রই ফিরতে চান কিংসের অনুশীলনে। As far as tips, I think just kind of like seeing them every day and the way they work and the way they do things, I think I can easily pick up stuff and learn from that. I think that the coach gave me a good tip. He just says just be learning all the time, keep watching the senior players and watch what they do, and come close over the past few games. We've come really close to achieving a win, and what a time to do it against India. I think it was a time to give back to the fans. Yeah, I'm fully fit now, so back to Kings, so hoping to get back to training as soon as possible and start playing some more games. শেষ করছি এখন সার্দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।